फ्रेंड्स वेलकम टू आवर चैनल प्रीमियम बायोलॉजी वाला চ্যানেলে তোমাদের ক্লাস 10 এর গ্যাসের আচরণের যে চ্যাপ্টারটা চলছিল সেই গ্যাসের আচরণের লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। নেক্সট এবং লাস্ট ভিডিও, এটাই তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আজকেই শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়গুলো। আজকের আলোচ্য বিষয় কি আছে দেখতেই পাচ্ছ, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কি কোনগুলো সেগুলো দেখবো। আর কি দেখবো, আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের থেকে বিচ্যুতির যে কারণগুলো, বাস্তব গ্যাসগুলো তাদের যে আদর্শ আচরণ, সেই আদর্শ আচরণ থেকে বিচ্যুতির যে কারণগুলো সেগুলো আর দেখবো। আর কিছু ছোটখাটো জিনিস কিছু আছে সেগুলো দেখবো। চলো তাহলে শুরু করা যাক। গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলো কি 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 তাহলে ফার্স্ট একটা দেখা যাক। প্রথম যদি যেটা দেখতে পাই, এই যে গতিতত্ত্বের স্বীকার্যগুলো, এইগুলো কারা কারা দিয়েছিল জানো? ম্যাক্সওয়েল, বোলজম্যান, এইসব যে বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী রয়েছে গ্যাসের আচরণ নিয়ে যারা আলোচনা করেছিলেন, তাদের মধ্যে বয়েলস, চার্লস। ঠিক আছে, তো গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলো যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট আমরা যেটা দেখতে পাবো, ফার্স্ট যেটা বলছে গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যে, প্রথম বলছে গ্যাসের অণুগুলো, মানে গ্যাসটা যে কোনো গ্যাস কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। সেই কণাগুলো কিরকম? অসংখ্য বিন্দু ভরের, বিন্দু ভর, মানে ওর ভর প্রায় নেই বললেই চলে, বিন্দু আকৃতির, বিন্দু ভরের স্থিতিস্থাপক কণা, স্থিতিস্থাপক ক্ষুদ্র এবং গোলাকার কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে কি বলছে? গ্যাসের অণু। তাহলে গ্যাসের যে কোনো প্রকারের গ্যাস, সেগুলো কি হয়? বিন্দুভর স্থিতিস্থাপক ক্ষুদ্র গোলাকার কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে আমরা নাম দিচ্ছি গ্যাসের অণু। ঠিক আছে, অর্থাৎ গ্যাসের অণুগুলো বিন্দুভর এবং অণুগুলো স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি? এদের যদি বিকৃতি ঘটানো হয়, এরা সহজেই কিন্তু তাদের আগের অবস্থায় ফিরে আসতে পারবে। ঠিক আছে, আর কি ক্ষুদ্র গোলাকার। ঠিক আছে, 2 নম্বর কি বলছে? গ্যাসের অণুগুলো যেহেতু অনেক দূরে দূরে থাকে, গ্যাসের অণুগুলো কি হয়? কঠিনের ক্ষেত্রে যেমন অণুগুলো কাছাকাছি থাকে, তরলের ক্ষেত্রে আরেকটু দূরে দূরে থাকে, আর গ্যাসের ক্ষেত্রে কি হয়? অনেক দূরে দূরে থাকে। গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো অণুগুলো দূরে দূরে থাকার কারণে এদের মধ্যে বলছে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলোর মধ্যে কোন রূপ আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলোর মধ্যে কোন রূপ আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে এই যে গ্যাসের অণুগুলো রয়েছে, গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেটা গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য। এর কথার অর্থ কি? গ্যাসের আয়তন মানে কি? গ্যাসের অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় যে পাত্রে, ধরো কোনো একটা পাত্রে রাখা হয়েছে, সেই পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন। সেই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলো যদি আলাদা আলাদা করে নেওয়া হয়, অণুগুলো যদি আমরা এক জায়গায় জড়ো করি, অণুগুলোকে সব কাছাকাছি নিয়ে এসে এক জায়গায় যদি জড়ো করি অণুগুলোকে, তাদের যে আয়তন হবে সেই আয়তনটা গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় এই অণুগুলোর আয়তন একদমই নগণ্য, মানে এতটাই কম যে তাকে গণ্য করা যাচ্ছে না, নগণ্য ধরা হচ্ছে। তাহলে অণুগুলোর আয়তন, ধরো গ্যাসের আয়তন তোমার 1 লিটার, সেই জায়গায় তোমার অণুগুলোর আয়তন 0.001 লিটার। তাহলে সেই 0.001 লিটার হলে সেই অণুগুলোর আয়তনকে গ্যাসের আয়তনের তুলনায় আমরা কি নগণ্য বলতে পারি। তাহলে কি বলছে? গ্যাসের অণুগুলোর আয়তন, অণুগুলির আয়তন গ্যাসের অণুগুলির আয়তন গ্যাসের আয়তনের তুলনায়, গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য, মোট আয়তনের তুলনায় নগণ্য। ঠিক আছে, 4 নম্বর কি বলছে? 4 নম্বর বলছে যে গ্যাসের যে অণুগুলো আছে, সেই অণুগুলো স্থির থাকে না, কোনো সময় স্থির নেই। গ্যাসের অণুগুলো কিন্তু স্থির নয়। তাহলে কি করছে? গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, এবং সেই গতিবেগটা কত থেকে কত হতে পারে? 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে গতিবেগটা। সেই 0 থেকে অসীম গতিবেগে গতিশীল গ্যাসের অণুগুলো, সব প্রত্যেকটা অণু এদিক ওদিক ইতস্তত ভাবে ছোটাছুটি করছে, যেটাকে আমরা ব্রাউনীয় গতি নাম দিয়েছিলাম। সেই স্থির নয়, অণুগুলো সবসময় 0 থেকে অসীম বেগ নিয়ে গতিশীল, মানে কোন অণুর বেগ তোমার 0 হতে পারে, কোন অণুর বেগ অসীম, কোন অণুর বেগ তোমার কিছুটা একটা লিমিট আছে, কোন অণুর বেগ একটা কিছুটা বেগ আছে। ঠিক আছে, আলাদা আলাদা বেগে বিভিন্ন অণুগুলো গতিশীল। আর কি বলছে? এই যে অণুগুলো যদি গতিশীল থাকে, তাহলে কি হবে? তারা পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ ঘটবে, পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হবে এবং অণুগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং সংঘর্ষের ফলে কি হবে? পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষের ফলে পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি হবে, অর্থাৎ গ্যাসের চাপ আসবে এখান থেকে।
তাহলে অণুগুলোর মধ্যে যেহেতু সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হলে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ হলে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল সেটাকে আমরা চাপ বলছি গ্যাসের। তাহলে অণুগুলো গতিশীল থাকার জন্য গ্যাসের চাপের সৃষ্টি হচ্ছে। আর কি বললাম, সংঘর্ষটা পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেটা পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এর কথাটার অর্থ কি? পূর্ণ স্থিতিস্থাপক কথাটার অর্থ তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। পূর্ণ স্থিতিস্থাপক এই সংঘর্ষ, এই কথাটার অর্থ হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি অপরিবর্তিত থাকবে। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে অণুগুলোর যে মোট ভরবেগ ছিল সংঘর্ষের আগে, ধরো একটা অণু এই দিক থেকে আসছে, একটা অণু এই দিক থেকে আসছে, তাদের মধ্যে সংঘর্ষ হবে, তার আগে যে মোট ভরবেগ ছিল এবং সংঘর্ষ হয়ে গেল, তারপরে অণুগুলো যখন ছিটকে যাবে অন্যদিকে যাবে তখন যে ভরবেগ হবে সেই দুটো ভরবেগ কিন্তু সেম থাকবে, মানে মোট ভরবেগটা সেম থাকবে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি। সেই একটা তোমরা সমীকরণ পড়েছিলে, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এখানে আমরা দুটো অণু ধরলাম, এরকম অসংখ্য অণু হতে পারে, তাদের জন্য এই সমীকরণটা মেনে চলবে। অর্থাৎ ভরবেগটা সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ একই থাকবে। আর কি, হাফ m1v1 u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার সমান হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। অর্থাৎ গতিশক্তিটাও কি থাকছে? ধ্রুবক থাকছে। সংঘর্ষের আগে এবং পরে মোট গতিশক্তি এবং মোট ভরবেগ যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ ধ্রুবক থাকে, তাহলে আমরা এই সংঘর্ষটাকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষগুলো কিন্তু এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আর কি বলছে, যে সংঘর্ষ, দুটো সংঘর্ষ যে হচ্ছে, দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে পথটা, সেই পথটাকে আমরা গড় মুক্ত পথ নাম দিচ্ছি। দুটো সংঘর্ষের মধ্যবর্তী পথটাকে গড় মুক্ত পথ বলছে, গড় মুক্ত পথ। এই গড় মুক্ত পথে অণুগুলো সমবেগে গতিশীল থাকবে। অণুগুলো কি হবে? সমবেগে গতিশীল। এটা যদি আমরা ছবি এঁকে একটু বোঝার চেষ্টা করি, দেখো পাত্রের মধ্যে অনেক অণু রয়েছে, এই অণুগুলো যদি এইখানে একবার গেল, এখানে সংঘর্ষ হলো, এই সংঘর্ষের পরে আবার যেখানে সংঘর্ষ হবে এর মাঝের যে পথটা, এই পথটাকে আমরা গড় মুক্ত পথ বলছি। এবং এই পথটা পুরোটাই একটাই বেগে যাবে, একই বেগে যাবে। সংঘর্ষের আগে ধরো একটা বেগ ছিল, আবার সংঘর্ষের পরে একটা বেগ হলো, কিন্তু তার পরবর্তী যে সংঘর্ষটা হবে তার মাঝে যে বেগটা থাকবে সেটা কিন্তু সমবেগে যাবে। অর্থাৎ এই সংঘর্ষ থেকে এই সংঘর্ষের মধ্যবর্তী যে পথটা সেটা সমবেগে যাবে, সমবেগে গতিশীল। আর এই পথটাকে কি নাম দিচ্ছি? দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে পথটা সেটাকে আমরা গড় মুক্ত পথ নাম দিচ্ছি। ঠিক আছে। আর কি, গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি সেটা পরম উষ্ণতার সমানুপাতিক। অণুগুলোর যে মোট গতিশক্তিটা থাকছে, গতিশক্তিটা কি হচ্ছে? পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা যদি বাড়াই, উষ্ণতা বাড়ালে অণুগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে, ইতস্তত ভাবে যে ছোটাছুটি করছিল সেটা বেড়ে যাবে। ইতস্তত ছোটাছুটি বেড়ে যাওয়া মানে বেগ বেড়ে যাবে, বেগ বেড়ে যাওয়া মানে গতিশক্তি বেড়ে যাবে। তাহলে বলছে অণুগুলির গতিশক্তি তাদের পরম উষ্ণতার সমানুপাতিক। অণুগুলির গতিশক্তি তাদের পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ পরম উষ্ণতা বাড়লে অণুগুলোর গতিশক্তি বাড়বে, আর উষ্ণতা কমলে গতিশক্তি কমবে। আবার উষ্ণতা বাড়লে অণুগুলোর আয়তনও বাড়বে, টোটাল যে গ্যাসের আয়তন সেটাও বাড়বে, আর উষ্ণতা কমলে অণুগুলোর আয়তনও কমবে। আমরা জানি যে উষ্ণতায় অণুগুলোর আয়তন, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ -273°C উষ্ণতা। অর্থাৎ উষ্ণতা কমালে আয়তনও কমবে এবং উষ্ণতা বাড়ালে আয়তনটা বাড়বে। আর গতিশক্তিটা কি হবে? উষ্ণতার সাথে সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়ালে গতিশক্তি বাড়বে, উষ্ণতা কমালে গতিশক্তি কমবে। এইগুলোই ছিল মোটামুটি তোমাদের আদর্শ গ্যাসের গতিশক্তির যে স্বীকার্য, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের যে মূল স্বীকার্য, সেগুলো এইগুলো ছিল। ঠিক আছে। আর যদি দেখি আর সেরকম কিছু নেই। ঠিক আছে, চলো তাহলে এবার নেক্সট যেটা আছে দেখে নি। বলছে ব্যাপন। ব্যাপন তোমরা অনেক ছোটবেলায় পড়েছো। ব্যাপন কাকে বলে যদি বলি, গ্যাসের ব্যাপন বলছে গ্যাসের অণুগুলো ভারী হোক বা হালকা হোক, হালকা বা ভারী গ্যাসের অণুগুলো স্বতঃস্ফূর্ত হয়, মানে নিজে থেকেই সমসত্ব ভাবে মিশে যাওয়ার যে ঘটনা, সেটাকে আমরা ব্যাপন বলছি। যেমন ঘরের একটা কোণে যদি ধূপ জ্বালা হয়, সেই ধূপের ধোঁয়াটা কিন্তু গোটা ঘরে চালিয়ে যায়। এই যে গোটা ঘরে চালিয়ে গেল সমসত্ব ভাবে, এই সমসত্ব ভাবে চালিয়ে যাওয়ার, ছড়িয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলছি? গ্যাসের ব্যাপন। তাহলে এই ব্যাপনের জন্য দায়ী কে? এটা থেকে তোমাদের মনে হতেই পারে যে ওটা স্বতঃস্ফূর্ত ভাবে কেন ছড়িয়ে যাচ্ছে, মানে নিজে থেকেই কেন গ্যাসের অণুগুলো পুরো গোটা ঘরটায় ছড়িয়ে যাচ্ছে? এই ব্যাপনের কারণ হচ্ছে গতিশক্তি, গ্যাসের অণুগুলোর গতিশক্তি, গ্যাসের অণুর গতিশক্তি।
এই গ্যাসের অণুগুলোর গতিশক্তির জন্যই ওরা এদিক ওদিক ছোটাছুটি করছে, এদিক ওদিক ছোটাছুটির জন্যই ওরা একটা জায়গায় স্থির নেই, গোটা ঘরটায় চালিয়ে যাচ্ছে এবং একটা সমসাত্ত্ব মিশ্রণ তৈরি করছে, যেটাকে আমরা ব্যাপন নাম দিচ্ছি। অর্থাৎ বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে ছড়িয়ে যাওয়ার যে ঘটনা, বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে যাওয়ার যে ঘটনা, সেটাকে আমরা ব্যাপন নাম দিচ্ছি। অর্থাৎ গ্যাসের অণুগুলোর গতিশক্তির কারণে গ্যাসের অণুগুলো একটা বেশি গাঢ়ত্ব জায়গা থেকে কম গাঢ়ত্ব জায়গায় ছড়িয়ে গিয়ে সমসত্ত্ব একটা মিশ্রণ তৈরি করছে, যেটাকে আমরা গ্যাসের ব্যাপন বলছি। ঠিক আছে, এরপরে যেগুলো আছে এগুলো আমরা আগেও জেনেছি যে স্থির চাপে যদি উষ্ণতা বাড়ানো হয় গ্যাসের আয়তন বাড়বে। ঠিক আছে, স্থির চাপে যদি গ্যাসের উষ্ণতা কমানো হয় গ্যাসের আয়তন কমবে। আবার যদি অন্যরকম ভাবে বলা যায়, স্থির আয়তনে গ্যাসের উষ্ণতা যদি বাড়ায়, স্থির আয়তনে গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলোর কি হবে, একটা জায়গায় তো স্থির, কিন্তু অণুগুলোর পরিমাণ তো পাল্টাচ্ছে না, কিন্তু অণুগুলোর গতিশক্তি কি বের হয়ে যাচ্ছে। যে আমরা একটা শিকার যে দেখলাম, গ্যাসের অণুগুলোর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে পরম উষ্ণতা যদি বাড়ানো হয়, একদম আয়তনটা যদি ফিক্সড রেখেছি আমরা, ধরো প্রেসার কুকার আয়তনটা ফিক্সড আছে, উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়লে কি হয়, গ্যাসের অণুগুলো ছোটাছুটি বেশি হয়ে পড়বে, গতিশক্তি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে গেলে চাপ বেড়ে যায়, যেটা আমাদের প্রেসার কুকারের কার্যনীতি। আয়তন স্থির আছে, স্থির আয়তনে যদি উষ্ণতা বাড়ানো হয় গ্যাসের চাপটা বেড়ে যায়, আবার স্থির আয়তনে যদি উষ্ণতাটা কমানো হয় গ্যাসের চাপ কমবে। উল্টো রকম ভাবে সেই চাপ স্থির রেখে যদি আমরা উষ্ণতা বাড়াই আয়তন বাড়বে, আর চাপ স্থির রেখে যদি উষ্ণতা কমাই আয়তন কমবে, এইগুলো। ঠিক আছে, আর লাস্ট যে টপিকটা আছে যেটা বললাম, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের যে বিচ্যুতির কারণগুলো, সেগুলো এবার আমরা দেখব। তাহলে কি, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। প্রধানত দুটো কারণ আছে, যেটা ভ্যান ডার ওয়াল দেখেছিল, ফার্স্ট বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল তিনি ব্যাখ্যা করেছিলেন। প্রধান দুটো কারণ আছে, একটা হচ্ছে সসীম আয়তনজনিত ত্রুটি, দুটো ত্রুটি ছিল। আর 2 নম্বর হচ্ছে আকর্ষণ বিকর্ষণ, আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি, অর্থাৎ অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। তাহলে এই দুটো ত্রুটি কি কি একবার ব্যাখ্যাটা আমরা দেখে নিই। সসীম আয়তনজনিত ত্রুটি, আমরা যদি গ্যাসের গতিতত্ত্বের শিকার্যগুলো খেয়াল করি, ওখানে একটা পয়েন্টে বলা হয়েছিল যে গ্যাসের অণুগুলো যেহেতু বিন্দু কল্পনা করা হয়েছিল, সেই জন্য গ্যাসের অণুগুলোর যে মোট আয়তন, সেটা গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য, গ্যাসের অণুগুলোর আয়তন গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর এই যে অণুগুলো আমরা একসাথে জায়গা করে জড়ো করে যে আয়তনটা বার করছিলাম, গ্যাসের অণুগুলোর আয়তনটা, আর গ্যাসের আয়তন মানে অণুটা যখন ছড়িয়ে ছিটিয়ে আছে তখন পাত্রের আয়তনটা যেটা, সেটাই গ্যাসের আয়তন। তো ওই আয়তনের তুলনায় এই আয়তনটাকে নগণ্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে অণুগুলোর আয়তন একদমই জিরো না, কিছুটা হলেও আয়তন আছে। অণুগুলোর যদি নির্দিষ্ট আয়তন থাকে, তাহলে তারা পাত্রের আয়তনের তুলনায় কম আয়তন পাবে। কিসের জন্য? নড়াচড়া করার জন্য, অর্থাৎ স্বাধীনভাবে বিচরণ করার জন্য, অর্থাৎ স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য গ্যাসের অণুগুলো এই পাত্রের আয়তনটাকে আমরা ধরা হয়েছিল, বা গ্যাসের টোটাল আয়তনটাকে ধরা হয়েছিল, যে তারা স্বাধীনভাবে চলাফেরা করার জন্য বা স্বাধীনভাবে বিচরণ করার জন্য এই টোটাল আয়তনটা পাচ্ছে। কিন্তু যদি এদের নিজস্ব কিছুটা আয়তন থাকে, তাহলে নিজস্ব কিছুটা যদি আয়তন থাকে, তাহলে ওই পাত্রের আয়তনের তুলনায় ওই আয়তনটা কিছুটা কম হয়ে যাচ্ছে, যেটা এখানে একটা ত্রুটি সৃষ্টি করছে, আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণটা একটা চলে আসছে। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা দেখলাম, সসীম আয়তনজনিত ত্রুটি। আদর্শ আমরা গতিতত্ত্বের শিকার যে দেখেছিলাম যে গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাসের অণুগুলোর কিছুটা হলেও আয়তন আছে, যেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য আমরা ধরতে পারবো না। এটা বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি দেখতে গেলে গ্যাসের অণুগুলোর আয়তন কিন্তু নগণ্য ধরলে তবেই আমরা আদর্শ আচরণটা পাবো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে গ্যাসের অণুগুলোর কিছুটা পরিমাণ আয়তন আছে, যেটা পাত্রের আয়তনের তুলনায় একদমই নগণ্য নয়, কিছুটা হলেও আছে আয়তন। তাহলে কিছুটা আয়তন থাকলে তারা স্বাধীনভাবে বিচরণের জন্য পুরো আয়তনটা পাচ্ছে না, তাদের নিজস্ব আয়তনটা থেকে বাদ দিলে তবে যে আয়তনটা পাচ্ছি, সেই আয়তনটা তারা স্বাধীন বিচরণের জন্য পাচ্ছে। তাহলে এটা গেল একটা ত্রুটি, সসীম আয়তনজনিত ত্রুটি। এর 2 নম্বর ত্রুটিটা কি বলছে? আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। আর একটা পয়েন্টে গ্যাসের গতিতত্ত্বের মূল শিকার যে আমরা দেখেছিলাম, যে অণুগুলো দূরে দূরে থাকার কারণে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কিন্তু যদি গ্যাসটাকে আমরা উচ্চ চাপে রাখি, চাপটা বেশি রেখেছি, চাপটা বেশি রাখলে তাহলে কি হবে? গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে। গ্যাসের অণুগুলো যখনই কাছাকাছি চলে আসবে, তখনই তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ বল ধরো কাজ করছে, তাহলে তাদের যে পাত্রে রাখা ছিল, সেই পাত্রে তো তারা সংঘর্ষ হচ্ছিল, পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ করছিল, যার জন্য গ্যাসের চাপের সৃষ্টি হচ্ছিল।
এবার যদি গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ থাকে, যদি অণুগুলো কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে যদি আকর্ষণ চলে আসে, অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ থাকে, তাহলে যে গতিশক্তি নিয়ে তারা পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছিল, সেই গতিশক্তি নিয়ে আর এখন ধাক্কা দিতে পারবে না। একটা যদি সহজ উদাহরণ দেওয়া হয়, তোমাকে শুধু ছেড়ে দেওয়া হয়েছে, তুমি জোরে গিয়ে একজনকে ধাক্কা দিলে, আর তোমাকে একজন পিছন থেকে ধরে রেখেছে, তারপরে তুমি গিয়ে একজনকে ধাক্কা দিলে, দুটো ক্ষেত্রে ধাক্কার কি হবে, পার্থক্য হবে। প্রথম ক্ষেত্রে যখন ছাড়া ছিল তোমাকে, তখন যে শক্তি নিয়ে ধাক্কা দিচ্ছিলে, এখন পিছন থেকে একজন টেনে ধরেছে, তাহলে সেই শক্তি নিয়ে আর ওকে ধাক্কা দিতে পারবে না তুমি সামনের জনকে। ব্যাপারটা এরকম। তাহলে গ্যাসের অণুগুলো যখন আকর্ষণ বা বিকর্ষণ বল ছিল না, তখন যে গতিশক্তি নিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছিল, অর্থাৎ গ্যাসের যা চাপ ছিল, এখন গ্যাসের আকর্ষণজনিত ত্রুটি, আকর্ষণ চলে আসার কারণে কি হয়ে গেছে, গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ চলে আসার কারণে কি হচ্ছে, এই পিছনের অণুটা এই অণুটাকে আটকে রেখেছে। তাহলে এর যে গতিশক্তি নিয়ে আগে ধাক্কা দিচ্ছিল, এখন সেই গতিশক্তি নিয়ে আর পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে পারছে না। তাহলে গ্যাসের চাপটা কি হচ্ছে, কিছুটা কম হয়ে যাচ্ছে। এটা একটা ত্রুটি। তাহলে ওই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি আর একটা ত্রুটি কি হলো, এই আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। অর্থাৎ উচ্চ চাপে যখন গ্যাসটাকে রাখা হবে, তখন গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে এবং তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ বল যদি কাজ করে, তাহলে তারা আগে থেকে যে গতিশক্তি নিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছিল, এখন আর সেই গতিশক্তি নিয়ে আর পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে পারছে না। সেই জন্য গ্যাসের চাপটা কিছুটা কম হয়ে যাচ্ছে। এটাই গেল আদর্শ বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে ত্রুটি বিচ্যুতির কারণ। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য করতে পারো। অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণটা। আর গ্যাসের গতিতত্ত্বের সি কার্যগুলো তো ইম্পর্টেন্টই, ওগুলো ছাড়া এটা ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, তাহলে গ্যাসের আচরণে এই কটাই টপিক ছিল, এবং এই কটা টপিক আজকে আমরা শেষ করলাম। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বা যে চ্যাপ্টারটা আছে তোমাদের সিলেবাসে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাক, টাটা।